দুজনই আনডকুমেন্টেড এবং তাদের সংসারে যে বাচ্চাটা হবে সেটাও তো আনডকুমেন্টেড হবে, কিন্তু সেই বাচ্চার 7 ইয়ার্স হলে কি উভয় প্যারেন্টস আবেদন করতে পারবেন কিনা? যদি দুইজন এখন আনডকুমেন্টেড হয় এবং যদি অলরেডি সামহাও থেকে যেতে পারে এই দেশে এবং তাদের যদি বাচ্চা হয়, বাচ্চারও যদি 7 বছর হয়ে যায়, সো ওই রাইটসটা কিন্তু তারা এক্সারসাইজ করতেই পারে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. দুজন আনডকুমেন্টেড নাগরিকের বা আনডকুমেন্টেড মানুষের মধ্যে যদি প্রণয় হয়ে যায়, তাদের যদি বিয়ে হয় এই দেশে, সেই বাচ্চাটারও তো আনডকুমেন্টেড, কিন্তু বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, দুজনই আনডকুমেন্টেড এবং তাদের সংসারে যে বাচ্চাটা হবে সেটাও তো আনডকুমেন্টেড হবে, কিন্তু সেই বাচ্চার 7 ইয়ার্স হলে কি উভয় প্যারেন্টস আবেদন করতে পারবেন কিনা স্থায়ী হওয়ার জন্য? ওয়েল, অফকোর্স তানভীর ভাই, আপনি হয়তো আউট অফ নোহোয়্যার প্রশ্নটা এটা করেছেন, কিন্তু আমরা কিন্তু মানে ইন প্র্যাকটিস এটা কিন্তু দেখেছি যে এরকম আছে, প্রচুর লোকজন আছে, প্রচুর। সো এরকম কেস স্টাডি আমরা করেছি এবং অফকোর্স তারা অবশ্যই পাবে। এটা বিষয়টা হচ্ছে যে তারা আনডকুমেন্টেড বা ডকুমেন্টেড ডাজন্ট ম্যাটার। যদি দুইজন এখন আনডকুমেন্টেড হয় এবং যদি অলরেডি সামহাও থেকে যেতে পারে এই দেশে এবং তাদের যদি বাচ্চা হয়, বাচ্চারও যদি 7 বছর হয়ে যায়, সো ওই রাইটসটা কিন্তু তারা এক্সারসাইজ করতেই পারে। বাচ্চা এখানে থাকলে আপনার আন্ডার 18 যদি হয়, বাচ্চাটা কিন্তু এখানে দেখাতে হবে তানভীর ভাই একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তার জন্ম যদি এখানে হয় তাহলে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স, অথবা যদি এমন হয় যে আউট অফ দ্য কান্ট্রি এসেছে, তার বয়স ধরেন কথার কথা 7 বছর বয়সে এসেছে, এখানে তার যখন 14 হলো, সে কিন্তু আবেদন করতে পারে এই দেশে 7 বছর থাকার পর। আর অবভিয়াসলি তাকে আরেকটা জিনিস এখানে করতে হয়, সেটা হচ্ছে তার দেখাতে হবে যে তার দেশে গেলে সিগনিফিকেন্ট অবস্টাকলস আছে। সো একটা কন্ডিশন হচ্ছে তাকে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকতে হবে, আরেকটা কন্ডিশন হচ্ছে যে তাকে দেখাতে হবে যে সিগনিফিকেন্ট অবস্টাকল হবে তার জন্য নতুন একটা জায়গায় গিয়ে সেটার সাথে অ্যাকাস্টমড হতে। সো দ্যাট ইজ অ্যানাদার রুলস নিডস টু বি ফুলফিল। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা যে বাচ্চাটা এই দেশে জন্মগ্রহণ করেছে, যে এখানে পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা রিয়েলি ডিফিকাল্ট। এবং এটা যদি আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে আমরা যখন হেড টিচারকে লিখি যে এই বাচ্চাটা তোমাদের কাছে পড়ছে, তোমাদের তার এই রেজাল্ট, সে যদি এই অবস্থায়, if he or she is forced to leave the country and to these country, তারা কি ওই দেশে গিয়ে প্রপারলি ওই জায়গাটায় তারা ঠিক মতো থাকতে পারবে কিনা এবং তাদের জন্য অবস্টাকল হবে কিনা। কিন্তু মানে টিচাররা আমরা দেখেছি মানে এত স্বতঃস্ফূর্ত ভাবে মানে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, সো এই বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড তারা কিন্তু সবসময় দেখে, রিগার্ডলেস অফ দেয়ার ইমিগ্রেশন স্টেটাস, তারা সবসময় দেখে যে বাচ্চাটার বেস্ট ইন্টারেস্ট কোনটা। এখানে থাকলে অবশ্যই সে যেভাবে ইমপ্রুভ করছে, বর্তমানে সে যে সাপোর্টটা পাচ্ছে স্কুল থেকে, সেই সাপোর্টটা কিন্তু সরাসরি এই অবস্থায় যদি তাকে চলে যেতে হয় এশিয়ার কোন একটা কান্ট্রিতে ওর আফ্রিকার কোন একটা কান্ট্রিতে, সে কিন্তু এই সিমিলার সাপোর্টটা বা প্রগ্রেসটা পাবে না। এবং সেই জন্য টিচাররা সবসময় সাপোর্ট দিয়ে থাকে এবং এটা খুবই কাজে দেয় এবং ওই জিনিসটা প্রুভ করার জন্য যে তার সিগনিফিকেন্ট অবস্টাকলস হবে। দেয়ারফর এই জিনিসটাকে আমি বলবো যে যারাই পরবর্তীতে অ্যাপ্লিকেশন করবে তারা যাতে স্কুলের টিচারদের কাছ থেকে এই জিনিসটা লিখে নিয়ে নেয় যে কেমন হয় যদি অনেকেই হয়তো এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অনেকেই মন্তব্য করছেন। আমরা আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা প্রাইভেটলি ইনবক্সে আমাদেরকে মন্তব্য করুন। পাবলিকলি মন্তব্য আপনারা যদি করতে না চান সেটি আপনাদের জন্য নিরাপদ।
আপনারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ব্যক্তিগতভাবে আমাদের স্ক্রিনের স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনের নাম্বারেও আপনারা ফোন করে কথা বলতে পারেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. জানতে চেয়েছে তিনি এখানে প্রায় 20 বছর ধরে আছেন, কিন্তু তার কন্টিনিউয়াসলি তিনি সেটি প্রুফ করতে পারছেন না, তার ডকুমেন্টস তিনি দেখাতে পারছেন না। এক্ষেত্রে তার কোনোভাবে এটি আবেদন করার কোনো সুযোগ আছে কিনা? আবেদন করতে তো কোনো বাধা নাই, যার কোনো কিছুই নাই সে আবেদন করতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একজন জানতে চেয়েছে তিনি এখানে প্রায় 20 বছর ধরে আছেন, কিন্তু তার কন্টিনিউয়াসলি তিনি সেটি প্রুফ করতে পারছেন না, তার ডকুমেন্টস তিনি দেখাতে পারছেন না। এক্ষেত্রে তার কোনোভাবে এটি আবেদন করার কোনো সুযোগ আছে কিনা? তানভীর ভাই, আবেদন করতে তো কোনো বাধা নাই, যার কোনো কিছুই নাই সে আবেদন করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে আমি প্রচুর আবেদন দেখেছি, যে যেমন ধরেন কেউ হয়তো 2007-এ এসেছে, হ্যাঁ, 2009-এ তার জন্য আবেদন করা হয়েছে যে অ্যাজ ইফ সে এই দেশে 14 বছর ধরে থাকছে। এখানকার অনেক নামি দামি সলিসিটার্স রয়েছে, অনেক নামি দামি ফার্ম রয়েছে যারা এরকম হাজার হাজার অ্যাপ্লিকেশন করেছে। একটা লোক হয়তো এসেছে 3 বছর হয়েছে, তাকে দেখানো হয়েছে যে 14 বছর ধরে এই দেশে থাকছে। সো এটা তো বেসিক্যালি হোম অফিস তো ইজিলি এটাকে ট্র্যাক করতে পারে। আগে যখন 14 ইয়ার্সের, এখন যে 20 ইয়ার্সের অবৈধভাবে থাকা, আই মিন ওভারস্টে থাকার পর যে অ্যাপ্লিকেশনটা করতে পারে, সেটা আগে ছিল 14 ইয়ার্স। এর আগে আরো কম ছিল। যখন 14 ইয়ার্স ছিল, তখন কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন লেটার, বিভিন্ন মানুষের এটা সেটা দিয়ে প্রুফ করার চেষ্টা করেছে। বাট হোম অফিস যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে সলিড এবং কন্টিনিউয়াসলি আপনারা এই দেশে আছেন। সো প্রতি বছরের কিছু না কিছু ডকুমেন্টস যদি আপনি না দেন, যেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আপনি সামহাউ কিছু না কিছু এভিডেন্স দিয়ে আপনাকে প্রুফ করতে হবে। এটা হতে পারে আপনার এখানে আপনি যে বাসায় আছেন, যার সাথে থাকছেন, যে জিপিতে আপনি রেগুলার যাচ্ছেন, যেখানে ডাক্তার দেখাচ্ছেন, যেখানে আপনি নিয়মিত নামাজ পড়ছেন, মন্দিরে মসজিদে যাচ্ছেন। তো বিভিন্নভাবে আপনার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছেন, জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন। এই যে বিষয়গুলো, এইগুলোকে যে আপনাকে সবগুলোকে একসাথে করে আপনাকে ছবি সহ বা সামহাউ কোনো এভিডেন্স, বা আপনি যেখানে কাজ করেছেন এটা ইলিগালি হোক, আই মিন উইদাউট ডকুমেন্টস হোক, সেখান থেকে যদি আপনারা ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন সামহাউ, তাহলে কিন্তু প্রুফ আপনি, সোজা কথা হচ্ছে আপনাকে কিছু না কিছু ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে, আদারওয়াইজ এই আবেদনটা গৃহীত না হওয়ার সম্ভাবনাই বেশি বাই দ্য হোম অফিস। আনডকুমেন্টেড অবস্থায় আসলে তার কি কোনো রাইট থাকে? তিনি যদি কাজই করতে না পারেন, তিনি যদি ব্যাংকে যেতে না পারেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারেন, এখানে তো আনডকুমেন্টেড নাগরিকদের কাজ দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। কোনো এমপ্লয়ার যদি আনডকুমেন্টেড কাউকে কাজ দেয়, তাকে তো 10,000 পাউন্ড সম্ভবত, আমি যদি ভুল না করি, জরিমানা হয়। এখন অনেক বেশি তানভীর ভাই, এটা কয়েক গুণ বেশি করে ফেলেছে। আপনি গুগলে সার্চ দিলে এখনই পাবেন। তো এটা অনেক গুণ বেশি, আগে 10,000 ছিল এক সময়। আচ্ছা, তো তাহলে ওনারা কিভাবে আসলে ইয়ে করবেন, সার্ভাইভ করবেন কিভাবে এই দেশে এতদিন? না, এটা আপনি ঠিকই বলেছেন। এটা সত্যিকার অর্থেই মানে যারা এখানে আসছেন, ডকুমেন্টেশন নাই, আনডকুমেন্টেড, স্পেশালি ইমিগ্রেশন রিলেটেড কোনো ডকুমেন্টেশন নাই এবং কাজের রাইট নাই। এখন আপনি দেখছেন যে প্রত্যেকটা জায়গায় আপনার রাইট টু ওয়ার্ক চেক ছাড়া, আপনার রাইট টু রেন্ট
চেক ছাড়া, আপনার যেমন ভাড়া দিচ্ছে না, রাইট টু ওয়ার্ক চেক ছাড়া কিন্তু তারা আপনার কাজ দিচ্ছে না, এবং যারাই দিচ্ছে তাদেরকে একটা মানে অত্যন্ত বড় মাপের একটা পেনাল্টি তাদেরকে গুনতে হচ্ছে। সো যে বিষয়টা আমি বলবো যে ইট ইজ ট্রু দ্যাট এটা আসলেই টাফ, বাট আপনি যদি আরেকটা ভাবে প্রমাণ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি কন্টিনিউয়াস একের পর এক অ্যাপ্লিকেশন করে যান হোম অফিসে, যে কিছু না কিছুর জন্য কিছু করছেন, যেমন ধরেন আপনি হয়তো সাথে আসছেন ভিজিট ভিসা নিয়ে, ভিজিট ভিসা শেষ হওয়ার পরে আপনি যা করেছেন, হিউম্যান রাইটস আবেদন করেছেন, হয়তো তারা রিফিউজ করেছে, রিফিউজ করার পর আপনি আপিল করেছেন, আপিলের পরে ফার্দার সাবমিশন করেছেন বা অ্যাসাইলাম করেছেন, এরকম প্রচুর। এই যে আপনি প্রত্যেকটা হোম অফিসের সাথে বা ইয়ের সাথে টাচে আছেন, এই ডকুমেন্ট গুলি দিয়েও কিন্তু প্রুফ করা যায় যে আপনি এদেশে ছিলেন। সো সামহাউ আপনাকে প্রমাণ করতেই হবে আপনি এই দেশে ছিলেন, এটা কোনো না কোনো ডকুমেন্ট দিয়ে, আদারওয়াইজ এটা রিয়েলিটি। ওই তথ্যটি পেলাম, একজন এমপ্লয়ার যদি একজন আনডকুমেন্টেড কাউকে যদি কাজ দেন, সেক্ষেত্রে প্রথমবার তাকে ফাইন করা হবে ৪৫,০০০ পাউন্ড, এবং দ্বিতীয় দফায় যদি একই ভুল করেন তাহলে তাকে জরিমানা গুনতে হবে ৬০,০০০ পাউন্ড। এখন এটা কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইয়েই না, এটা চাইলে তারা কিন্তু আপনার ক্রিমিনাল কনভিকশন দিতে পারেন, আপনি যদি একটু ভালো করে দেখেন, এবং ৫ বছরের কারাদণ্ড হতে পারে যদি তিনি প্রমাণিত হন। হ্যাঁ, যদি ইন্টেনশনাল, এটা যদি এমন হয় যে উনি ওনার ট্রেন্ডটাই হচ্ছে উনি আসলে ইলিগালদেরকে বা যারা অবৈধ বা আনডকুমেন্টেড মানুষদের উনি যদি অ্যাকোমোডেট করেন কাজে, এটা যদি ইন্টেনশনটা প্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু ওনার ক্রিমিনাল কনভিকশন হয়ে যেতে পারে। সো যারাই এমপ্লয়ার আছেন বা যারাই আপনার ইয়ে আছেন, তাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, স্পেশালি ইভেন যারা ল্যান্ডলর্ড আছেন। কাউকে আপনি কোনো আনডকুমেন্টেড মানুষকে যদি আপনি বাসায় থাকতেও দেন উইদাউট চেকিং রাইট টু রেন্ট, এটার কারণে কিন্তু আপনার ফাইন হতে পারে, এবং এট দ্য সেম টাইম এটা যদি কন্টিনিউয়াসলি হয়, এটার জন্য আপনার ক্রিমিনাল কনভিকশন পর্যন্ত হতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তাহলে আনডকুমেন্টেড অবস্থায় আসলে কিভাবে থাকবেন এই দেশে? স্পেসিফিক্যালি থাকতে চান, আপনি স্পেসিফিক একটা আবেদন করে প্রপার ভিসা নিয়ে আপনি আসুন, এখানে তো কোনো বাধা থাকছে না। 3,000 পাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে ভলান্টারি রিটার্নের জন্য। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. এই দেশে থাকার রাইট নাই, বাড়ি ভাড়া করার রাইট নাই, তার কাজের অনুমতি নাই, তিনি বিজনেস করারও অনুমতি নাই, তাহলে আনডকুমেন্টেড অবস্থায় আসলে কিভাবে থাকবেন এই দেশে নাগরিকরা? আমি ভাই, এই আইনগুলো করার মূলত যে প্ল্যান, গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে যে আনডকুমেন্টেড হিসেবে ওনারা এখানে থাকার জন্য তো কাউকে ইন্সপায়ার করছে না। আপনার যদি স্পেসিফিক্যালি থাকতে চান, আপনি স্পেসিফিক একটা আবেদন করে প্রপার ভিসা নিয়ে আপনি আসুন, এখানে তো কোনো বাধা থাকছে না। এন্ড নট অনলি দ্যাট, আপনার যদি বাড়িতে বা আপনার নিজ দেশে যাওয়ার জন্য যদি আপনার কোনো প্রকার ইন্টেনসিভ দরকার হয়, সেই 3,000 আপ টু 3,000 পাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে ভলান্টারি রিটার্নের জন্য। সো এখানে আপনার সমস্যাটা কোথায়? আপনি যদি জোর করে থাকতে চান, এখানে সব সময় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দেন এখানে প্রায় 1.8 মিলিয়ন নাগরিকরা আছেন যারা আনডকুমেন্টেড রয়েছেন, তাদেরকে বৈধতা দেওয়া হবে। বিশেষ করে এই কথাগুলি বলা হয় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে গেলে ব্রিটেনের যে অর্থের প্রয়োজন, তার চেয়ে বরং তাদেরকে যদি এই দেশে ডকুমেন্ট দেওয়া হয়, তারা এই দেশে কাজ করে ব্রিটেনের অর্থনীতিতে একটা বড় অবদান রাখতে পারেন। ব্রিটেনে তো কর্মী সংকট রয়েছে, তো ব্রিটেন এরকম লক্ষ লক্ষ লোক
লোক বাইরে থেকে এসে ভিসা দিয়ে নতুন করে ভিসা দিয়ে তাদেরকে এখানে কাজের রাইট দেওয়ার চেয়ে যারা এখানে আনডকুমেন্টেড রয়েছেন তাদেরকে যদি একটা লিগালাইজেশনের মধ্য দিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয় তাহলে ব্রিটেনের অর্থনীতিও তো সচল হয়। এই বিষয়গুলো তো আলোচনা হচ্ছে পার্লামেন্টে। না না, আপনি আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা সিস্টেম যখন চালু হয়ে যাবে এখানে, আপনি যদি একটা লোক যে জানে যে আমি এখানে কোন রকম ঢুকে যেতে পারলেই আমি এখানে কাজের রাইট পাবো, থাকতে পারবো, তাহলে তো বেসিক্যালি যে জিনিসটা হবে আপনার এটা একটা ট্রেন্ড শুরু হয়ে যাবে এবং এখানকার যে একটা সিস্টেম আছে একটা সিস্টেমটা কিন্তু ব্রেক হয়ে যাবে। এরা এই দেশের ইউকের মানুষ চায় না যে এখানে কখনো আনডকুমেন্টেড লোকজন এখানে থাকুক। হ্যাঁ, আমরা অতীতে দেখেছি যে অনেক আগে যে হয়তো আপনার কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যামনেস্টি দিয়েছে অনেক অনেক আগে, বাট রিসেন্টলি আপনি দেখবেন বিগত 20 বছরের মধ্যে কিন্তু কোনো প্রকার আপাতত রিসেন্টলি নাই, কোনো প্রকার দিচ্ছে না। কারণটাই হচ্ছে আপনি দেখবেন, আপনি যদি কম্পেয়ার করেন ইউকের সাথে ইউএস এর, তারা যে কোনো প্রকারে ঢুকতে পারলেই, তাদের কোনো প্রকার ক্লেম করলেই তাদের ফুল কাজের রাইট দিচ্ছে, যে কোনো অ্যাপ্লিকেশন করলেই তাদেরকে কাজের রাইট দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট। তাদের প্ল্যানটাই হচ্ছে ডিফারেন্ট। তাদের অত্যন্ত অনেক বড় দেশ, তাদের এরকম 100, 200, 500 হাজার বা কয়েক মিলিয়ন আপনার যদি থাকে এবং তারা যদি কাজ করে খায়, সেখান থেকে যদি গভর্নমেন্ট ট্যাক্স পায়, তাদের তো মানে কোনো প্রকার লস নাই। কিন্তু ইউকে তো আসলে সেই দিকে তারা অনেক স্ট্রিক্ট, বিকজ তারা তো এইভাবে একটা ছোট্ট একটা দ্বীপের মধ্যে এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ যদি প্রতি বছরে ঢুকে যায়, যদি তারা যেতে না চায়, এটা একটা সিস্টেম ক্র্যাক করবে। এখানে আমরা সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি যারা এখানে দীর্ঘদিন রয়েছেন, যাদের এখানে একটা সোশ্যাল মানে এঙ্গেজমেন্ট হয়েছে, তার ফ্যামিলি এঙ্গেজমেন্ট রয়েছে, তিনি দেশে ফিরে যেতেও পারছেন না, এখানে একটা জীবনযাপন করছেন দীর্ঘদিন, একটা ব্রিটেনের আলো বাতাসে বড় হয়েছে তার সন্তানরা, তিনি এখানে দীর্ঘদিন হয়তো কাজ করেছেন, কোনো একটা সার্কামস্টেন্সেসে হয়তো তিনি ওভারস্টেয়ার হয়ে গেছেন। তো এই বিষয়গুলোকে আমরা বরিস জনসন সরকারের সময়ও দেখেছি যে তিনি বলেছেন তিনি নির্বাচিত হলে আনডকুমেন্টেড মাইগ্রেন্টদেরকে অ্যামনেস্টি দেবেন, সেটা কার্যকর হয়নি। এবং লেবার কিয়ার স্টারমারও কিন্তু এটার পক্ষেই ছিলেন। আমি জানি না আবার কবে অ্যামনেস্টির কথা আলোচনা আসবে, তবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এই ক্ষেত্রে আনডকুমেন্টেডদের মানে লং রেজিডেন্সিতে 20 ইয়ার্স হলে তো আবেদন করতে পারছেন যদি তিনি সেটি প্রমাণ করতে পারেন। এখন কি কি মানে আর্থিক ভাবে তার কতটুকু টাকা পয়সা লাগবে, কি কি এটার জন্য মেডিকেলের ফি দিতে হবে কিনা, কি কি প্রিপারেশন লাগবে, আপনি যদি এই জায়গাটা একটু বলেন যে হোম অফিসের ফিসটা আসলে কিভাবে নির্ধারিত হবে তাদের ক্ষেত্রে। জি তানভীর ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাদের আসলে তারা তো কাজ করছেন না, তাদের যারা এখানে আনডকুমেন্টেড 20 বছর ধরে আছেন বিভিন্নভাবে, তাদের হয়তো ব্যাংক অ্যাকাউন্টই নাই, তারা হয়তো কোনো কাজ করছে না, কোনো রকম হয়তো কোথাও না কোথাও সামহাও জীবনযাপন করছেন, তাদের তো অ্যাপ্লিকেশন যে ফিজ এখন কিন্তু ভেরি ভেরি হাই। অলমোস্ট আপনার অ্যাপ্লিকেশন ফি এন্ড আইএইচএস ফি এটা হচ্ছে আপনার 2.5 বছরের জন্য টোটাল রাফলি আপনার নিয়ারলি অ্যাবাউট 4,000 পাউন্ড, আমি অ্যারাউন্ড আপনার 3800 পাউন্ড বা সামথিং, বাট আমি বলছি যে রাফলি 4,000 পাউন্ড কিন্তু অ্যাপ্লিকেশন ফি এন্ড আইএইচএস ফি মিলে। তো তাদের ক্ষেত্রে যেটা হতে পারে, তারা যদি জেনুইনলি যাদের কাছে টাকা না থাকে, তারা কিন্তু ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করে পুরো ফিটা থেকে মওকুফ পেতে পারে। তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার জন্য তাকে অবশ্যই দেখাতে হবে যে উনি কোনো কাজ করছেন না, ওনার ব্যাংকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার পর যদি দেখা যায় যে তেমন সিগনিফিকেন্ট কোনো টাকা নাই, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক অ্যাকাউন্টই নাই, সো তাদের ক্ষেত্রে তারা কিন্তু ফি ওয়েভার জন্য অ্যাপ্লিকেশন করে এই ফি ওয়েভারটা পেতে পারেন এবং অ্যাপ্লিকেশনটা করতে পারেন ফ্রি অফ চার্জ। আপনি জানেন যে জেনে অবাক হবেন, অনেকেই মনে করছেন হয়তো 20 ইয়ার্স পরে হয়তো সেটেলমেন্ট পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না তানভীর ভাই। সেটা হচ্ছে যে 20 ইয়ার্স পরে উনি লিভ টু রিমেইন পাবেন 2.5 বছরের জন্য। এই 2.5 বছর করে উনি যখন 4 বার 3 বার আরো এক্সটেনশন করে আপনার 10 ইয়ার্স পর
তার মানে 20 ইয়ার্স এর পর আরো 10 ইয়ার্স যখন উনি এদেশে থাকবেন, তখন উনি মানে টোটাল মোর দেন 30 ইয়ার্স পর উনি সেটেলমেন্টের আবেদন করতে পারবেন, প্রোভাইডেড দ্যাট উনি সেটেলমেন্টের জন্য ফি দিচ্ছেন, উনি লাইফ ইন দ্য ইউকে পাস করছেন এবং উনি B1 টেস্টে পাস করছেন। সো এই জিনিসগুলি করার পর উনি পাচ্ছেন অ্যাটলিস্ট মানে 30 ইয়ার্স পর সেটেলমেন্ট। আর তারও 1 বছর পরে উনি হয়তো আবেদন করতে পারবেন ব্রিটিশ পাসপোর্টের জন্য, আই মিন দ্য ন্যাচারালাইজেশনের জন্য, তারপর ফলোড বাই দ্য পাসপোর্ট। সো যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আপনি খুব চমৎকার একটি টাইমলাইনের কথা বলেছেন। অনেকেই মনে করছেন যে 20 বছর আমি থেকেছি, তার মানে হচ্ছে আমি এখনই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হয়ে যাব। জি, আমি আরেকটা বিষয় এখানে বলবো, আরেকটা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা একটা মানে সিরিয়াস হিউম্যান রাইটস এর একটা ইস্যু। এই কারণে যে আপনি দেখেন, একটা মানুষ যদি 30 বছরের সময় বা 20-25 বছরের সময় এই দেশে আসে, 25 বছর ধরলাম আমি, একটা 25 বছরের একটা লোক এই দেশে আসছে, 20 ইয়ার্স এই দেশে থেকেছে, তো তারা কিন্তু বয়স হয়ে যাচ্ছে 45। তো 45 ইয়ার্স যখন হয়ে যাচ্ছে, উনি হয়তো আবেদন করবেন, আবেদন করার পর হয়তো 6 মাস 1 বছর পর ভিসা পাইলেন 2.5 বছরের, যদি কন্টিনিউয়াসলি এই দেশে যে আসেন 20 ইয়ার্স প্রুভ করতে পারেন। তা আপনি দেখেন 46 ইয়ার্স এর একটা মানুষ, সে 2.5 বছরে ভিসা পেয়েছে, এবং এটা সে যখন 56 ইয়ার্স হবে হয়তোবা উনি আপনার কন্টিনিউয়াসলি থাকলে এবং সকল টার্মস এন্ড কন্ডিশনস ফুলফিল করতে পারলে, উনি যদি লাইফ ইন দ্য ইউকে পাস করেন, B1 পাস করেন, ফি দেন, সবকিছু করে উনি হয়তো 56 বা 57 ইয়ার্স পরে উনি সেটেলমেন্ট পাবেন, হয়তো আরো 2-1 বছর পর হয়তো উনি পাসপোর্টটা পেতে পারেন। আমার প্রশ্নটা সেখানে, প্রশ্নটা হচ্ছে যে উনি ধরেন 46 ইয়ার্স পরে উনি আপনার পেলেন আপনার লিভ টু রিমেইন বা সামথিং, উনি কিন্তু এই অবস্থাতেও উনি তার ডিপেন্ডেন্ট আনতে পারছেন না। ক্যান ইউ বিলিভ ইট? লাইক সে 20 ইয়ার্স থাকার পর এখানে আসছেন, and he is not eligible to bring his spouse from overseas, অথবা বিদেশে গিয়ে বিয়ে করে উনি আনতে পারবেন। সো আমি মনে করি যে এটা একটা মানে সিরিয়াস একটা মানে হিউম্যান রাইটস ইস্যু, বিকজ এটা অবশ্যই আপনার এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার যারা ওনাকে হোম অফিস থাকার অনুমতি দিল, 20 বছর 60 বছর বয়স হয়ে যাবে, তো ওনার তো তাহলে মানবাধিকার লঙ্ঘন, উনি বিয়েও করতে পারবেন না স্ট্রেট অ্যাওয়ে। এবং এইরকম যদি কেউ আনতে চায়, আমি তাদেরকে বলবো যে আপনারা না হলেও হিউম্যান রাইটস আবেদন করুন। আবেদন করার পর আপনারা যদি এটা তো রুলে নাই, তো অবভিয়াসলি আউটসাইড দ্য রুলস আপনাকে প্রুফ করতে হবে যে আপনার সবকিছুর কারণে আপনার হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, আপনার এটা আপিলের রাইট দিবে, আপনি আপিল করুন, আপিলে জাজকে বোঝানোর চেষ্টা করুন যে আপনার যে অ্যাকচুয়াল হিউম্যান রাইটস, রাইট টু আর্টিকেল 8 এর আন্ডারে যে ইয়েটা আছে আপনার রাইট টু হ্যাভ প্রাইভেট লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ, এইগুলি ভায়োলেশন হচ্ছে এবং কি কি কারণে হচ্ছে। আপনি তাকে বিয়ে করে আসছেন, হয়তো আপনার একটা বাচ্চা হয়েছে বা আসতে পারতেছে না, তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আপনার আবেদনটি গৃহীত হতে পারে আপিল স্টেজ। সাধারণত তারা যেহেতু রুলে নাই আপনাকে রিফিউজ করবে, আপনারা আপিল করে আপনারা আনতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে যারা এখানে আছেন তাদের জন্য ব্যাপারটা কিছুটা ইজিয়ার। আমি বলছি না আমি রুলে আছে, রুলে কিন্তু নাই, ইমিগ্রেশন রুলে অ্যালাউ করছে না যে একজন লিভ টু রিমেইন হোল্ডার একজন স্পাউসকে বিয়ে করবে, সেটা তো আসলে আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস নাই। তো আপনাকে আউটসাইড দ্য রুলসে আপনি যদি এখানে তাকে দেখান যে আমরা অনেকদিন যাবত থাকছি, আমাদের সন্তান থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে, আপনি যদি এখানকার কাউকে বিয়ে করেন, সেও যদি আপনার লিভ টু রিমেইনে থাকে অথবা ইভেন আবার স্টেরও থাকে, অনেক সময় আপনারা আন্ডার হিউম্যান রাইটস তাদেরকে একসাথে করতে পারেন, ফ্যামিলি ইউনিট হিসেবে হয়তো থাকতে পারেন। এটা আপনার যদি রিফিউজড হয়, আপনারা আপিলে গিয়ে যদি আপনারা দেখাতে পারেন যে আপনাদের হিউম্যান রাইটস এর লঙ্ঘন হচ্ছে, আপনাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এবং এরকম প্রচুর রিপোর্টেড কেসেসও রয়েছে। এবং মানে আমি বলবো কি যে আমার
একটা সরাসরি কেস স্টাডি রয়েছে যেখানে লিভ টু রিমেইন পেয়েছে উনি ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, স্পাউসও আপনার ওভারস্টেয়ার ছিল, কিন্তু ওনাকে আপনার ফর সাম রিজন 7 দিনের মধ্যে ভিসা দিয়ে দিয়েছে। তো এটা সাধারণত রুলে নাই, অনেক সময় এটা ডিপেন্ড করে কেস ওয়ার্কার টু কেস ওয়ার্কার ভেরি করে। সো বাট তারপরে যদি আপনি রিফিউজ করেন আপনি অবশ্যই অ্যাপিলের রাইট পাবেন এবং জাজকে বোঝানো সম্ভব যে আপনার প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফের কারণে আপনার থাকা উচিত, তাকে রাখা ডিপেন্ডেন্ট হিসেবে, তখন আপনার জাজ। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না, যারা দীর্ঘদিন আনডকুমেন্টেড রয়েছেন, তো তারা লিগ্যাল অ্যাডভাইস কি পাবেন কিনা, সেক্ষেত্রে কি তারা কোনো ধরনের আর্থিক সহায়তা বা সরকারি কোনো সহায়তা পেতে পারেন? সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা এরকম অনেকগুলো রয়েছে যারা যাদের আর্থিক কোনো নাই, তারা ওইরকম জায়গায় থেকে নিতে পারেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না, যারা দীর্ঘদিন আনডকুমেন্টেড রয়েছেন, তো তারা লিগ্যাল অ্যাডভাইস কি পাবেন কিনা, বা অনেক সময় তারা অভিজ্ঞ আইনজীবী সহায়তা নিতে হয়, যেমন এই যে আপনার ফি ওয়েভারের বিষয়গুলো, এগুলো দীর্ঘ জটিল প্রক্রিয়া, এগুলো নানা ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয়, এবং ইদানিং এগুলোকে অনলাইন করেছে। অনেক বয়োজ্যেষ্ঠরা আছে যারা অনলাইনে এগুলো সাবমিট করার জন্য ক্যাপাবল না, তো সেক্ষেত্রে তাদেরকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হয় বা প্রফেশনালদের হেল্প নিতে হয়। সেক্ষেত্রে কি তারা কোনো ধরনের আর্থিক সহায়তা বা সরকারি কোনো সহায়তা পেতে পারেন? এইটা স্পেসিফিক্যালি লিগ্যাল এইড আপনার না থাকলেও এখানে আপনার অনেক সময় তারা বলে তোমরা করো, এখানে যে বিভিন্ন ধরনের ফ্রি লিগ্যাল অ্যাডভাইস যারা দেয়, ইমিগ্রেশন অ্যাডভাইস কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের আপনার ইমিগ্রেশন ফার্ম রয়েছে যারা লিগ্যাল এইডের মধ্যে না পড়লেও আপনার ধরেন ফ্রি অ্যাডভাইস দেয়। হ্যাঁ, মানে চ্যারিটি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, এক্স্যাক্টলি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা এরকম অনেকগুলো রয়েছে যারা যাদের আর্থিক কোনো নাই, তারা ওইরকম জায়গায় থেকে নিতে পারেন। বাট অবভিয়াসলি যারা প্রাইভেটলি প্র্যাকটিস করে আমাদের মতো, তাদের কাছে গেলে তো আবার ফি দিতে হয়। সো অবভিয়াসলি ফি যদি না দিতে চান, উনি চ্যারিটি অর্গানাইজেশন রয়েছে এরকম প্রচুর, ওনারা সার্চ করলেও পাবেন অনলাইনে, প্রচুর চ্যারিটি অর্গানাইজেশন রয়েছে যারা অ্যাসাইলাম সিকারদের, হিউম্যান রাইটস যাদের রয়েছে, বা অথবা তবে ওই চ্যারিটি অর্গানাইজেশনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অ্যাডভাইস করে, কিন্তু লিগ্যালি তাদের পক্ষে তো গিয়ে কোর্টে আপিল করে না বা তাদের ফাইল তৈরি করে দেয় না। অনেক প্রবনো সেন্টার রয়েছে যারা আপনার লিগ্যাল অ্যাডভাইস প্রোভাইড করে। হ্যাঁ, তো এরকম ওনাদের সাথে যোগাযোগ করতেই পারেন যদি এরকম প্রয়োজন হয়। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার আর কোনো পয়েন্টস রয়েছে কিনা যেটি আপনি চাইছেন আপনার শেষ সমাপনী বক্তব্য ব্যাচের সঞ্জয়? আসলে তো যারা এখানে আপনার আনডকুমেন্টেড রয়েছেন তাদের সম্পর্কে বলতে গেলে তো আসলে এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় হবে না, এটা আসলে অনেক কিছু বলার থাকে। বাট তারপর আমি যে জিনিসটা বলবো যে আপনারা জেনে অবাক হবেন যে রিসেন্টলি আপনার লেবার গভর্নমেন্টের যে প্ল্যান, সেটা হচ্ছে যে কোনো আপনার আনডকুমেন্টেড মানুষদেরকে পেলে তারা কিন্তু খুব দ্রুত আপনার ফেরত পাঠানোর জন্য যে প্রক্রিয়াটা, সেটাকে ত্বরান্বিত করছে। এবং আগে যে জিনিসটা খুব একটু স্লো ছিল, এটা কিন্তু তারা খুব ফাস্ট করেছে। আপনি একটা জরিপে দেখবেন যে রিসেন্টলি তারা
বিরাট সংখ্যক মানুষ, বিরাট অঙ্কের সংখ্যক মানুষকে আপনার বিভিন্ন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সো প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনাদের যদি কোনো প্রকার রিজন থাকে, এটা আপনার হিউম্যান রাইটস রিজন হোক, মেডিকেল রিজন হোক, ফ্যামিলি প্রাইভেট লাইফ রিজন হোক, অ্যাসাইলাম রিজন হোক, যদি কোনো স্পেসিফিক রিজন থাকে, আপনারা আনডকুমেন্টেড না থেকে আপনারা নিজেদেরকে রেগুলারাইজ করার জন্য যদি কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে হয়, আপনারা অবশ্যই করে আপনারা যে যেখানে আছেন আপনারা নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে এই প্রোগ্রাম দেখার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.